হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকে আলোচনা করব প্র্যাকটিস সেট 5-এর সমস্ত অঙ্কগুলো নিয়ে। তো যার পার্ট 1 আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন চলে যাওয়া যাক প্রথম ভিডিওতে। তো প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হলো 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে এইরকম একটা ত্রিভুজ রয়েছে, যেটা একটা সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 এবং এর মধ্যে একটা অন্তর্বৃত্ত রয়েছে এবং এটা হচ্ছে এর উচ্চতা। আমরা সকলেই জানি এই উচ্চতার এই যে মধ্যবিন্দু সেটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে এবং এই যে 1 অনুপাতে যেটাকে বিভক্ত করে সেটাই হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সবার প্রথমে আমাদেরকে উচ্চতা বের করতে হবে। তো উচ্চতার ফর্মুলা আমরা জানি সকলে, √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, দ্যাট মিন্স √3/2 ইন্টু 6। ওকে, তাহলে 3√3, এটা হচ্ছে এর উচ্চতা। এইবার আমাদের বের করতে হবে শুধুমাত্র এইটুকুর দৈর্ঘ্য। এইটুকুর দৈর্ঘ্য কত হবে? তো আমরা সকলেই জানি 1 বাই, যেহেতু 2:1 তাহলে 2 + 1 = 3, 3 কাটা থাকছে এখানে √3। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ √3 হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটি রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 16 সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে এইরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে যার সমান বাহু হচ্ছে 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। তাহলে এটা কত হবে? এটা 8 আর এটা 8। তাহলে এই উচ্চতা কত হবে? আমরা সকলেই জানি উচ্চতা হবে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা লম্ব স্কোয়ার বের করতে হলে কি করতে হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে থাকছে 100 আর এখানে থাকছে 8টা 64, দ্যাট মিন্স 36 আর 6। তাহলে এটা হয়ে যাবে কত? 6। ঠিক আছে, তাহলে এর যে উচ্চ ক্ষেত্রফল সেটা কি হবে? হাফ ভূমি মানে 8, উচ্চতা হচ্ছে 6, দ্যাট মিন্স 4 4 ছক 24 সেমি স্কোয়ার। ওকে, তো এটা বেরোলো কতটুকুর? শুধুমাত্র এইটুকুর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কত হবে? × 2 হয়ে যাবে, দ্যাট মিন্স 48 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ 48 হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভরকেন্দ্র হলো জি, AB 6 সেমি, তাহলে AG এর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে এই একটা সমবাহু ত্রিভুজ যার ভরকেন্দ্র হচ্ছে জি, তাহলে ভরকেন্দ্র হচ্ছে এই রকম ভরকেন্দ্র হয়। ঠিক আছে, এটা হচ্ছে জি। ওকে, এবার আমরা এর নাম দিয়ে দিই ABC। AB হচ্ছে 6 সেমি, তাহলে 6 সবগুলো কিন্তু 6 সেমি হয়ে যাবে। তাহলে AG এর দৈর্ঘ্য বের করতে হবে, এটা বের করতে হবে এই। ওকে, আমরা পয়েন্ট আউট করে দিই কালো কালি দিয়ে, এটার দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এটার দৈর্ঘ্য ঠিক কত হবে? তো এখানে দেখা যাচ্ছে এই হচ্ছে এর উচ্চতা। ঠিক আছে, আমরা সকলেই জানি এটা 2, এটা 1। তাহলে সবার আগে আমরা এর উচ্চতাটা বের করে নেব। উচ্চতা কত? উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু মানে 6, তাহলে 3√3 হচ্ছে এর উচ্চতা। এবার এখানে কতটুকু থাকবে? আমরা সকলেই জানি এখানে থাকবে হচ্ছে 1/3, এত অংশ কিন্তু এখানে থাকবে, দ্যাটস মিন্স √3। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম √3, আর এইটুকুর দৈর্ঘ্য কত? যেহেতু এর অর্ধেক তার মানে 3, তাহলে আমাদেরকে এটা বের করতে হবে, মানে অতিভুজের দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে অতিভুজের ফর্মুলা কি? এখানে থাকছে √3 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার, দ্যাট মিন্স 3 + 9 = √12, √12 মানে 2√3। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার এ, অর্থাৎ 2√3 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো চলে যাব আমরা পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে sec θ - cos θ ইন্টু cosec θ - sin θ ইন্টু tan θ প্লাস cot θ। ওকে, তো এটা আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা সকলেই জানি sec θ মানে লেখা যায় 1/cos θ মাইনাস cos θ।
তাহলে এটা মানে হচ্ছে cos থিটা হচ্ছে লসাগু, এখানে থাকছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, দ্যাট মিন্স এটার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে cos থিটা। ওকে, এবার এটাকে ভাঙালে দেখা যাচ্ছে এখানে থাকছে 1 বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা, দ্যাট মিন্স সাইন থিটা হচ্ছে লসাগু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা এখানে থাকছে সাইন থিটা। এবার যেহেতু এই দুটো গুণ অবস্থায় আছে, তাহলে এটা কাটা এর স্কোয়ার কাটা, এটা কাটা এর স্কোয়ার কাটা, ঠিক আছে। ওকে, এটা কস। ওকে, তাহলে এখানে কত থাকছে সাইন থিটা ইন্টু কস থিটা, বোঝাই যাচ্ছে। তাহলে এইটুকুর মান কত আমরা পেয়ে গেলাম, শুধুমাত্র এইটুকুর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এইটুকুর মান হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এবার এইটুকুকে আমরা সলভ করব। এখানে কত থাকছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটাকে আমরা ট্যান থিটাই থাকতে দিলাম, এখানে 1 বাই ট্যান থিটা। ওকে, তো এবার আমরা সলভ করব। ট্যান থিটা হচ্ছে আমাদের লসাগু, এখানে 1 ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, ট্যান স্কোয়ার থিটা মানে কত সেক স্কোয়ার থিটা বাই ট্যান থিটা, সেক স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি 1 বাই কজ স্কোয়ার থিটা, আর একে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। কস থিটার একটা স্কোয়ার কাটা, তাহলে এইটুকুর মান থাকছে কত 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা। ওকে, এবার যেহেতু এই দুটো গুণ অবস্থায় আছে, তাহলে এটা আর এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দিই। কস থিটা কেটে গেল, সাইন থিটা কেটে গেল, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে 1। ওকে, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে পি সাইন থিটা ইকুয়ালস টু √3 হলে পি কস থিটা ইকুয়ালস টু 1 হলে পি এর মান কত হিসাব করে দেখি। ওকে, তো সবার প্রথমে আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, আমরা এটা বাই করে দিই। তাহলে পি সাইন থিটা বাই পি কস থিটা ইকুয়ালস টু √3 বাই 1, পি কাটা, দ্যাট মিন্স ট্যান থিটা ইকুয়ালস টু √3, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 60 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, তো এবার এখানে কত থাকছে, এখানে পি এর মান বের করতে হবে, তাহলে যে কোনো একটা সমীকরণে আমরা থিটার মান বসিয়ে দিই। পি কস 60 ইকুয়ালস টু 1, তাহলে পি কস 60-র মান কত আমরা সকলেই জানি, কস 60-র মান হচ্ছে হাফ ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স পি ইকুয়ালস টু 2 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে একজন দোকানদার 10টি লেবু কিনে 6টি লেবু বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে। ওকে, তাহলে 10টি লেবু কিনে টাকায় 6টি লেবু বিক্রি করবে। ওকে, তাহলে ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা দেখব যে 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত 1/10 টাকা। অন্যদিকে বিক্রয় মূল্য 6টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটি মূল্যর বিক্রয় মূল্য কত হবে 1/6 টাকা। তাহলে এর লাভ হয়েছে কত, লাভ হয়েছে 1/6 মাইনাস 1/10, 60 হচ্ছে লসাগু, তাহলে এখানে থাকছে 6 10কে 60, 6 4/60। ওকে, তাহলে এটা হচ্ছে লাভ, আর ক্রয় মূল্য হচ্ছে 1/10 ইন্টু 100, তাহলে 4/60 ইন্টু 10/1 ইন্টু 100, 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3, তাহলে 200/3 হয়ে যাবে সঠিক উত্তর। দ্যাট মিন্স 200 6 318, 318 2/3, 66 পূর্ণ 2/3 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, এই ছিল এই অঙ্কটি। তাহলে চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে 400 টাকায় 4 বছরে 480 টাকা হয়, বার্ষিক সুদের হার 2% বেশি হলে সুদে আসলে সেটি কত টাকা হবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে 400 টাকা 4 বছরে 480 টাকা হয়, তাহলে সুদের হার কত। ওকে, তাহলে সুদ আগে বের করে নিই। 80 টাকা হচ্ছে সুদ, আমরা সকলেই জানি আই ইকুয়ালস টু PTR
বাই 100। তাহলে আই হচ্ছে 80, পি হচ্ছে 400, টি হচ্ছে 4 বছর, আর এর মান আমাদেরকে বের করতে হবে ইন্টু 100। 0 0 কাটা, 4 দিয়ে একে কাটলে 4 দুগুণে 8, 0 এটা কাটলে 5। তাহলে আর ইকুয়ালস টু 5%। সুদের হার 2% বেশি হলে সুদে আসলে কত টাকা হবে? তাহলে এখন বর্তমান সুদের হার কত? বর্তমান সুদের হার হচ্ছে 7%, তাই তো? 2% বৃদ্ধি পাবে, তার মানে হবে কত? 7%। তাহলে 7%-এ কত হবে সেটা আমরা হিসাব করে দেখি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আই ইকুয়ালস টু বেরোবে কত? 400 ইন্টু 7% ইন্টু 4, ওকে, বাই 100। ওকে, হয়ে গেল। তাহলে 400 টাকা 7%, 4 বছরে কত টাকা হবে দেখি। 0 0 0 0 0 0 কাটা, তাহলে এখানে থাকছে যে কত? 4 4 16 আর 7, দ্যাট মিন্স 6 7 42, হাতে 4, 7 4 11। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সুদ, আর আসল ছিল কত? 400, সুদ ছিল এতটা। দুটো যোগ করে দিলেই আমাদের বেরিয়ে যাবে যে কত আমাদের সুদ আসল হবে। তাহলে দেখাই যাচ্ছে সুদ আসল হবে 512, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে, কোনো একটি নির্বাচন কেন্দ্রে মোট ভোটারের 10% লোক ভোট দিতে আসেননি, 5% ভোট বাতিল হয়ে গেছে, 45% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। ঠিক আছে, তাহলে নির্বাচন কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে দেখাই যাচ্ছে 10% ভোট দিতে আসেননি, 5% ভোট বাতিল হয়ে গেছে, তাহলে 15% ভোট টোটাল বাতিলই হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে টোটাল ছিল 100%, তার মধ্যে 15% ভোট বাতিল হয়ে গেছে, তাহলে মোট ভোটের সংখ্যা হচ্ছে 85%। তো তার মধ্যে কিন্তু 45% বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে যে প্রার্থী হেরেছে সেই প্রার্থী কত পেয়েছে? এটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। এটা থেকে এটা বিয়োগ করব 0, এটা থেকে বিয়োগ করলে 4, 40% কিন্তু পেয়েছে। ঠিক আছে, তাহলে যে হেরেছে সে পেয়েছে 40, যে জিতেছে সে পেয়েছে 45। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5 অংশ। তাহলে এই 5% মানেই কিন্তু 2500। ওকে, তাহলে আমাকে বের করতে হবে 1% মানে 2500/5, আর আমাকে বের করতে হবে 100%-এ কত ছিল। তাহলে 100%-এ বের করে ফেলি। 5 5 25, 500, দ্যাট মিন্স 5-এর পরে 4টে শূন্য। ওকে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো অপশান নাম্বার এ হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, অর্থাৎ 50,000। ঠিক আছে, চলে যাব পরের অঙ্কটিতে। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি করে 3 গুণ করা হলে অর্ধগোলকটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 3 গুণ করতে হবে। তো এই হচ্ছে একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ মনে করি আর, সেটাকে কিন্তু আমাকে 3 গুণ করতে হবে। তো তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আগে ক্ষেত্রফল কত ছিল? πr²/2। এইবার ক্ষেত্রফল আমাকে 3 গুণ করে দিতে হবে এর, দ্যাট মিন্স 3r করে দিতে হবে। তাহলে 3r তার স্কোয়ার/2। ওকে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত সেটা আমরা বের করে ফেলি। এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 9πr²/2, πr²/2, এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে থাকছে 9 মাইনাস এটা মানে 8πr²। তাহলে এর শতকরা বের করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে বেড়েছে কত? πr²/2 বাই πr²/2 ইন্টু 100%। তাহলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে 2 2 কাটা আর কাটা, দ্যাট মিন্স থাকছে কত? 800%। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 800%। ওকে, চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। আমাদেরকে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে 3/8, 5/12, 7/16, 11/24। তো এখানে সবার প্রথমে আমাদের কি করতে হবে? এই নিচেরগুলোর লসাগু বের করতে হবে। নিচেরগুলোর লসাগু হচ্ছে 48। এবার আমরা এই নিচেরটা দিয়ে এটাকে ভাগ করব, যা নিয়ম সেটাই করে দেব। 6 8 48, 6 দিয়ে গুণ করব। এটাকে 4 12 48, 4 দিয়ে গুণ করব। 3 16 48, 3 দিয়ে গুণ করব। আর এটাকে 2 দিয়ে গুণ করব।
তাহলে এটা হয়ে যাচ্ছে 22, এটা হয়ে যাচ্ছে 21, এটা হয়ে যাচ্ছে 20 এবং এটা হয়ে যাচ্ছে 18। তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এটা, তারপর থাকছে এটা, তারপরে এটা, তারপরে এটা। ওকে, তাহলে আমাদেরকে সাজাতে হবে কিভাবে? ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়। তাহলে সাজানোই আছে অলরেডি, এটা ঊর্ধ্ব থেকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজানোই রয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত হবে? এটা যেখানে আছে সেটাই হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। তো চলে যাব এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে যে একটি ট্রেন 210 মিটার দীর্ঘ এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো দেখুন এখানে এই অঙ্কটা কিন্তু আগের একটা সেটেও ছিল, আবারও রিপিট হয়েছে। তো এটাকে আমি করে দিচ্ছি, চলুন। তো প্রথমে রয়েছে 210 মিটার দীর্ঘ ট্রেনের দৈর্ঘ্য মনে করি আমি এক্স, তাহলে এর গতিবেগ কত? এটা বাই 25। ঠিক আছে, অন্যদিকে ট্রেনের দূরত্ব কিন্তু এক্স ছিল এবং যে প্ল্যাটফর্ম ছিল সেটা হচ্ছে 122, তাহলে সেটা বাই 17, এই হলো গতিবেগ। তাহলে এদের দুটোর গতিবেগ কিন্তু সমান হয়ে যাবে, তাহলে এই দুটোকে আমরা সমান করে দিই। এবার আমরা সিম্পল এটাকে কোণাকুনি গুণ করে দেব, তাহলেই কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, তো প্রথমে এটা দিয়ে গুণ করি, এটা দিয়ে গুণ করলে থাকছে 30 50 যোগ 25x সমান সমান 35 70 যোগ 17x। তাহলে এখানে থাকছে 25x মাইনাস 17x সমান সমান এটা বিয়োগ এটা করলে থাকছে 520। দেন কিন্তু এখানে থাকছে এটা 8x সমান সমান 520। তাহলে এখান থেকে পাচ্ছি x সমান সমান 8 গুণ 520 কাটলে থাকছে 6টা 48 এবং থাকছে এখানে 40 5টা 40, তাহলে 65। সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 65। ওকে, চলে যাব পরের অঙ্কটিতে। রয়েছে হাবলপুরের জনসংখ্যার 400 জন, কেবলপুরের জনসংখ্যা 600 জন। হাবলপুরের জনসংখ্যার মধ্যে 40% লোক কিন্তু নিরক্ষর। এই দুই গ্রামে মোট 51% নিরক্ষর হলে কেবলপুরে মোট কত শতাংশ নিরক্ষর লোক আছে? ওকে, খুবই সিম্পল একটা অঙ্ক। হাবলপুরের জনসংখ্যা হচ্ছে 400 আর কেবলপুরের জনসংখ্যা হচ্ছে 600। এই 400 জনের মধ্যে বলেছে 40% লোক নিরক্ষর, তাহলে 40/100 জন লোক নিরক্ষর। ঠিক আছে, 0 0 0 0 কাটা 160, তাহলে 160 জন লোক হচ্ছে নিরক্ষর। এবার টোটাল আমাদের কত ছিল? 400 জন প্লাস 600 জন, টোটাল ছিল 1000 জন। তার মধ্যে বলেছে 51 জন লোক নিরক্ষর। ঠিক আছে, 51/100, তাহলে 0 0 0 0 কাটা 510 জন লোক হচ্ছে নিরক্ষর, যার মধ্যে হাবলপুরও আছে 160 জন, তাহলে 160 বাদ দিয়ে দিই, 0, এখানে থাকছে 5, এখানে থাকছে 3, তাহলে 350 জন এই 600 জনের মধ্যে নিরক্ষর। ঠিক আছে, তাহলে 350 জন এই 600 জনের মধ্যে নিরক্ষর, যার পার্সেন্টেজ আমরা বের করে দেব, হয়ে গেল। তাহলে এটা 100 0 0 0 0 কাটা। ঠিক আছে, তাহলে এখানে কত থাকছে? 5 6 30, 50, 6টা 48, হাতে 2, তাহলে থাকছে 2/6, 2 দিয়ে কাটি 3, 1/3, তাহলে 58 পূর্ণ 1/3, এটা হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, এ, অর্থাৎ 58 পূর্ণ 1/3। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি
WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সেই তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা, ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর, আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে, এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এর মেন্স এর জন্য খাটো, তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে, এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো, তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা, এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো HDFC ব্যাংকের মানে ATM কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।